শুভ সন্ধ্যা। চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণকারী চাকরি প্রার্থী, সাথে অনেক বাবা মা, অনেক অনেকেই আমাদের লক্ষ্য রাখেন প্রত্যেক শুভাকাঙ্ক্ষীদের। 2022 সালে টেট উত্তীর্ণদের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা এবং অনেক ভালোবাসা। কয়েকটা কথা বলার জন্য মানে লাইভে এলাম, যদিও এটা সময় নয়। কারণ এই লাইভে এখন প্রায় 40 জন 45 জন, কিন্তু এই লাইভ এক সময় লাইভে কিন্তু 200 250 300 400 500 জন, 1000 জনও লাইভ দেখেছে ডাইরেক্ট। তো অ্যাক্টিভিটিটা দেখুন সবাই, প্রত্যেকে, যে ইন্টারভিউ বা নোটিফিকেশন পাওয়ার আগে যে স্বতঃস্ফূর্ততা, এত কম ভ্যাকেন্সি পাওয়ার পরও কিন্তু সেটা সবাই কিন্তু আর কেউ অ্যাক্টিভিটি নেই, সবাই নিজের নিজের জায়গায় পড়াশুনো করছে। আমিও চেষ্টা করছি, তবুও লাইভে আসতে হলো কারণ কিছু বিষয় বলার। মূলত আপনারা যারা বলছেন যে ফর্ম ফিল আপ যেহেতু 30-31 তারিখে কল লেটার ডাউনলোড করা যাচ্ছে, ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউ হবে, তো ইন সার্ভিসরা বাদ যাচ্ছে কই? ইন সার্ভিসদের নিয়ে পদক্ষেপগুলো জানতে চাইছিলেন, সে বিষয়ে বলছি। আমরা অলরেডি অনেক আগেই কিন্তু মামলা হয়েছে। আজ ইন্টারভিউ যাচ্ছে বলে এই নয় যে তারা সব বৈধ হয়ে গেল। আজকে যারা অন্যান্যভাবে যারা ট্রেনিং করেছে, আমি নাম করে বিভ্রান্ত ছড়াতে চাইছি না, তো তারাও ইন্টারভিউ যাবে। আপনারা যারা একটু এই লাইনে থাকেন তারা একটু লক্ষ্য করুন, 2022 সালের নিয়োগ, মানে 2014 এবং 2017 সালের টেট উত্তীর্ণদের নিয়ে 2022 সালের নিয়োগে প্রায় 35,000-এর মতো ফর্ম ফিল আপ হয়েছিল, প্রায় 35,000। তো সেই 35,000 কি হলো? সেই 35,000 ধীরে 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 কখনো এনআইএস বাদ, কখনো বিএড বাদ, কখনো ইন সার্ভিস বাদ, লাস্ট কত সংখ্যায় নেমে এসেছিল আপনারা ভালো করেই জানেন। 20,000-এর অনেক কম নেমে এসেছিল। সুতরাং ইন্টারভিউ হয়ে যাচ্ছে বলে এই নয় তারা প্রত্যেকেই আমাদের নিয়োগে অংশগ্রহণ, মানে প্রত্যেকেই নিয়োগ পাবে। ইন্টারভিউ হচ্ছে মানে এই নয় যে প্রত্যেকে নিয়োগ পাবে। প্যানেল থেকে যদি আমরা আইনি পদক্ষেপে ঠিকঠাক লড়াই দিতে পারি, প্যানেল থেকে তাদের বাইরে, প্যানেল থেকে বের করা হবে, প্যানেল থেকে বের করবে, এটা কিছু করার নেই। আর আপনারা তথ্য জানেন না, অনেকে বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে যে ইন সার্ভিস কেসটা কেন তোলা হচ্ছে না। কিছু কিছু ব্যাপার রয়েছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব নয়, কিন্তু কেউ কেউ বিভিন্ন ফেক অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন রকম মানে বিভ্রান্ত ছড়াচ্ছে যে ইন সার্ভিস কেন তোলা হচ্ছে না কেসটা। আরে তাই সেই সব ভাইদের আমি বলি যে সবে তো শুরু হচ্ছে ভাই, এমন টাইমে তোলা হবে, এমন টাইমে আমরা চেষ্টা করবো অর্ডার ছিনিয়ে নেয়ার, সেই টাইমে আর কারোর কিছু করার থাকবে না। তারা ডিভিশন যাওয়ার আগেই প্যানেল বেরিয়ে যাবে। লড়াইটা করতে দিন, লড়াইটা আজ আজ ইন সার্ভিস, আজ অন্যান্য টেট উত্তীর্ণ বা পরে ডিএলএড করা যারা, তাদের নিয়ে মামলা লড়লে প্রত্যেকেই কিন্তু কেউ বসে থাকবে না, প্রত্যেকে ডিভিশনে যাওয়ার সুযোগ আছে। আর আমাদের কিন্তু এই 1 মাসের মধ্যে প্যানেল বেরিয়ে যাবে এমনটা কিন্তু নয়, এটা প্রত্যেকের মাথায় রাখতে হবে। আইনি পথে চেষ্টা চলবে। আমরা 9 তারিখের মধ্যে যে প্রসেসে মানে ঢুকছে, 9 তারিখের মধ্যে যেটুকু পদক্ষেপ নেওয়ার কথা আমরা কিন্তু অলরেডি মামলা করেছি, সময় বুঝে করা হবে। আজকে ইন্টারভিউ দিতে যাচ্ছে বলে এই নয় তারা প্রত্যেকেই বৈধ। কেউ তো বাদ যাবে না, যারা ইন্টারভিউ দিচ্ছে কেউ কি বাদ যাবে? যারা পরে ডিএলএড করেছে, যারা ফর্ম ফিল আপ করতে পেরেছে,
বোর্ডের কথা তোমরা তোমরা নিয়ে এসো, তোমরা অর্ডার নিয়ে এসো, আমরা মান্যতা দিচ্ছি। কিন্তু এটাও ঠিক যে বোর্ডে যারা ইন সার্ভিসরা গেছে, আপনারা তথ্য সবাই সব কিছু জানেন না, ইন সার্ভিসরা যারা বোর্ডে গেছে যে আমাদের কি হবে, সেই ইন সার্ভিসদেরও কিন্তু পর্ষদ বলেছে আপনারা আপনাদের দায়িত্বে করবেন, আমরা কিন্তু দায়িত্ব নেব না। পর্ষদ কোনো দিকেই নেই, যারা ইন সার্ভিস হয়ে ফর্ম ফিল আপ করবে তাদের দায়িত্বে করবে, পরবর্তীকালে কি হবে কেউ জানে না। এখন আপাতত পর্ষদ ভেরিফিকেশনটা জোর দেবে, আর পরবর্তীতে আমরা সময় বুঝে তো আমরা আমাদের মানে আইনি বিষয়ে আমরা লড়াইটা দেব, তারপর দেখা যাবে। সবে তো শুরু হচ্ছে, আইনি পদক্ষেপগুলো এমন এমন টাইমে এমন এমন টাইমে অর্ডারটা বের করতে হবে, সেই টাইমে প্রতিপক্ষরা যাতে আবার একটা লড়াই করার জন্য ডিভিশন থেকে সুপ্রিম কোর্ট সেই জায়গায় যাতে না ছুটতে পারে, তার মধ্যে আমাদের লক্ষ্যটা পূরণ করতে হবে। আর এখন অনেকেই জানেন না, ভ্যাকেশান চলছে, ভ্যাকেশান এখন ছুটি চলছে বড়দিনের করে, মামলা অবশ্যই দেখা হচ্ছে। এ নিয়ে আপনারা অনেকেই ফোন করছিলেন, অনেকেই বলছিলেন, তাদের উদ্দেশ্যে এই বার্তাটা দিলাম। অবশ্যই ভাবনা আছে। আর ভ্যাকান্সি বৃদ্ধির ব্যাপারটা আমি বলি যে ভ্যাকান্সি বৃদ্ধিটা সরকার চাইলেও করতে পারে। ভ্যাকান্সি বৃদ্ধি মানে এখন হঠাৎ করে যে ভ্যাকান্সি বাড়িয়ে দেবে এমনটা নয়। কেমন হতে পারে, এখন যদি হঠাৎ করে ভ্যাকান্সি বাড়ানো হয় কোনো নির্দেশিকা ছাড়াই, তাহলে কিন্তু হ্যাঁ, দেখুন আমরা যেসব মামলাগুলো এর আগে করেছি, তো যারা মামলা মানে আমাদের প্রাইমারি এই মানে নিয়োগে অংশগ্রহণ করতে পারছেন না, তারা কিন্তু নেগেটিভ কমেন্ট দেবে। 2022 সালে টেট উত্তীর্ণরা একটাই কথা ভাববেন, নেগেটিভ কমেন্ট আসা মানেই ভাববেন তারা নিয়োগে আসতে পারছে না। তো এরা করবে, সারাদিন ধরে আমাদের নাম নিয়ে বলবে, এরা প্রচার করবে, এরা পিছনে করবে, এই করবো সেই করে দেবো। তো যা খুশি করবে, আইনি পথে লড়াই হবে। যেটা বলছিলাম ভ্যাকান্সি বাড়ানোর বিষয়টা নিয়ে, যে ভ্যাকান্সি হঠাৎ করে সরকার বাড়াতে পারে না। কি এখন বাড়ালে সরকার যদি এখন হঠাৎ করেই ভ্যাকান্সি দিয়ে দেয়, বৃদ্ধি করে, তাহলে কিন্তু কিছু ক্ষেত্রে আইনি সমস্যার মধ্যে পড়তে হবে। যে ভ্যাকান্সি থাকা সত্ত্বেও কেউ না কেউ, আমাদের যারা নিয়োগে অংশগ্রহণ করতে পারছে না, কেউ না কেউ গিয়ে কিন্তু মামলা করবে। এখন তো কথা বললেই মামলা, তো করে বললো ভ্যাকান্সি সরকারের থাকা সত্ত্বেও কেন দিল না, এখন ভ্যাকান্সি কোথা থেকে আসছে, তখন কিন্তু একটা চাপ সৃষ্টি হবে, আইনি দিকে জটিলতা তৈরি হবে। তো পশ্চিমবঙ্গ সরকার ভালো করেই এই বিষয়গুলো এগুলো ওনারাও ভালো করে জানেন, খুব ভালো করে জানেন। আমার তাদের কাছ থেকেই, যারা বিভিন্ন আধিকারিক আছে তাদের কাছ থেকে জানা। তো এটা ঠিক যে পঞ্চম শ্রেণী ইনক্লুড করে সরকার যদি 2223টি সম্ভবত এই পঞ্চম শ্রেণী ইনক্লুড করা হচ্ছে, অলরেডি হয়ে গেছে, আপনারা দেখেছেন। তো এই সরকার এটাকে দেখিয়ে যে আমি পঞ্চম শ্রেণী ইনক্লুড করেছি, আগে তো পঞ্চম শ্রেণী হাই স্কুলে ছিল, তো কয়েকটা প্রাইমারি স্কুলে প্রায় 2500 প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণী ইনক্লুড করা হয়েছে, হাই স্কুল থেকে এনে সেখানে ভর্তি করা হচ্ছে এবছরের এই সেশন থেকে। তো সেইখানে আমার কিন্তু শিক্ষক লাগবে, আমার শিক্ষক নেই। এই অনুযায়ী যদি নোটিফিকেশান দিয়ে ভ্যাকান্সি বাড়ায় কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই। আশা রাখছি 1500 ভ্যাকান্সি হয়তো বাড়তে পারে, জটিলতা থাকলেও এই পঞ্চম শ্রেণী ইনক্লুড দেখিয়ে সরকার চাইলে ভ্যাকান্সি বাড়াতে পারে, মাননীয় মুখ্যমন্ত্রী চাইলে ভ্যাকান্সি বাড়তে পারে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এখন ওনার কতটা তৎপরতা আছে সেটা দেখতে হবে। ভ্যাকান্সি বাড়ানোর বিষয়টা ক্লিয়ার হলো, এই হচ্ছে ব্যাপার। আর বিশেষ কিছু বলার নেই, প্রত্যেকেই একজন বলছেন ইন সার্ভিস এবং এনওএস সবাইকে বাদ দিতে হবে, ভ্যাকান্সি মিনিমাম 50 থেকে 70কে শূন্যপদ দিতে হবে, 1.9 লাখ শূন্যপদ ব্রাত্য বসু 2022 এপ্রিলে বলেছে। দেখো সত্যি কথা বলতে কি জানেন, ব্যাপারটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা জেলায় জেলায় আপনার বাড়ির পাশে
আপনারা দেখুন তো, প্রত্যেকটা স্কুলে হয়তো একটা মাস্টারের কাজ করছে, একটা থেকে দুজন শিক্ষক, অন্তত প্রচুর স্কুল রয়েছে একজন শিক্ষক দিয়ে চালানো হচ্ছে। ভ্যাকেন্সি কিন্তু আছে। তো এটা কি হচ্ছে আলাদা করে এখন কিছু বলার নেই। এত প্রকল্প চলছে দিকে দিকে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিকে দিকে, কিন্তু এই প্রাইমারি প্রাথমিক শিক্ষা নিয়ে মানে কেউই, রাজ্য কেন্দ্র কেউই কিন্তু অতটা তৎপরতা নেই, প্রত্যেকেই উদাসীন। দেখুন, আমাদের ছোট মুখে বড় বড় কথা বলা হবে, কিন্তু এটা বাস্তব কথা। যদি শূন্যপদ কিন্তু 13,000 শূন্যপদ এতদিনে, 13,421টা ভ্যাকেন্সি আর নেই। কিছু কিছু হাইট ভ্যাকেন্সি থাকে, এটা নিয়ে আর বলতে চাই না। আর মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে আপনারা যে তৎপরতা আমরা প্রথম দিকে নোটিফিকেশন পাওয়ার আগে দেখিয়েছিলেন, তারপরে কিন্তু আমরা পাইনি। দেখো, রাজ্যে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করানো যায় সেইভাবে, তাহলে কাজ হবে। আপনারা জেলায় জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী দেখা পেলে বা কথা বলার সুযোগ পেলে অবশ্যই দাবিটা জানান, একটা ডেপুটেশন আকারে হাতে দিন যে আমাদের দীর্ঘদিনের বঞ্চনার শিকার, এটুকু ছাড়া কি করতে পারি আমরা। হ্যাঁ, যাই হোক, প্রত্যেকে প্রস্তুতি নিন, আমিও নিচ্ছি। মানে দেখা যাক, মানে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ইয়ে হয়। কিন্তু খুব খারাপ লাগে তাদের জন্য, আহ, যাদের পরিস্থিতি খুব খারাপই। এর ডিসেবিলিটি যারা আছে, লোকোমোটর যারা, মানে আগের দিন হাইকোর্টেও দেখা হলো, বসে আছে তারা, দুটো পাই নেই, চলতে পারে না, হুইল চেয়ারে করে করে নিয়ে যেতে হয়। তো তাদের জন্য খারাপ লাগে। আর খারাপ লাগে তাদের জন্য যারা বাবা মা অসুস্থ, ছেলে অপেক্ষায় অপেক্ষায়, মনে করুন কোনো জায়গা জমি বন্ধক রেখে ডিএলএড করেছে এই পেশায় আসার জন্য, কিন্তু এত কম ভ্যাকান্সি থেকে অনেক ক্যান্ডিডেট কিন্তু আশা হারিয়ে ফেলছে। সরকার চাইলে প্রত্যেকেই পারে। আর কাট অফ কত যেতে পারে দেখুন, এটা কিছু বলার নেই। তবে 2022-এর নিয়োগের সাথে এই নিয়োগটা মেলাতে আসবেন না, এটা অনেক কম্পিটিশন, অনেক কম্পিটিশন। এই 2022-এর নিয়োগ হয়েছে যেটা 14-17 যারা ছিল, তাদের সাথে এটা মানে এটা এক করতে গেলে ভুল হবে আমাদের। এখন কপাল ভরসা, যা হয় হবে, দেখা যাবে। কত যেতে পারে কাটাবো এইভাবে আলাদা করে বলা যায় না, এটা সেই বছরের উপর নির্ভর করে। একজন লিখেছেন যে 35 বছর বয়স হয়ে যাচ্ছে, 2023 টেট পাস। দেখুন লিঙ্ক দিতে পারে কিনা টেট পাসের, আলাদা করে তো টেট পাসের সার্টিফিকেট চায়নি। দেখুন, ওবিসি রিভ্যালিডেট সার্টিফিকেট না দেখাতে পারলে আপনার ইন্টারভিউ বোর্ডে যখন যেদিন আপনার ইন্টারভিউ পড়বে, মানে আপনার জেলা পড়বে, সেদিন কিন্তু রিভ্যালিয়েশন বলুন, রিইস্যু বলুন, প্রত্যেক সার্টিফিকেট কিন্তু সেদিন হাতে থাকতে হবে। এটা আপনারা মাথায় রাখবেন। ওই সার্টিফিকেটগুলো ওদিন কিন্তু দেখবে। মানে আপনি রিভ্যালিয়েশন করতে পারেন, অ্যাপ্লিকেশন করেছেন মানে সেটা রিজেক্ট হতে পারে। হয়তো অ্যাপ্লিকেশনটা মানে বিসিডব্লিউতে আপনি অ্যাপ্লিকেশন করেছেন মানে যে দেবে তা নয়, রিজেক্ট হতে পারে। কিন্তু তারা সুযোগ দিয়েছে, আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু ইন্টারভিউর দিন কিন্তু আপনার হাতে থাকতে হবে, ওই ডেটে হলেও হবে। ওবিসি সার্টিফিকেট এগুলোর কথা বলছি। কিন্তু ওই ডেটে অ্যাকনোলজমেন্ট স্লিপ দেখিয়ে করে দেবেন, ইন্টারভিউ হয়ে যাবে, এটা কিন্তু আমার পক্ষ থেকে আমি বলছি এটা হবে না। কিন্তু আপনাকে কিন্তু রিজার্ভেশনে আসতে পারবেন না, তখন কিন্তু আপনাকে বাদ দেবে। মানে আপনাকে জেনারেল হিসাবেই ওখানে কিন্তু ওরা জেনারেল হিসাবেই দেখবে। দেখুন, টেট সার্টিফিকেট থাকতেই হবে, বাধ্যতামূলক, কোথাও লেখা নেই। যদি আপনার টেট পাস করেছেন সেটা কোনো প্রুফ থাকে, সেটা দেখালেও চলবে। 2022 টেটের সার্টিফিকেট আমরা পর্ষদে জানিয়েছিলাম যে স্যার একটাবার অন্তত একটা দুটো দিনের জন্য লিঙ্ক দিন। বহু ক্যান্ডিডেট এসছে, তাদের 2022-এর সার্টিফিকেট কারোর হারিয়ে গেছে, কারোর মোবাইলে পিডিএফ করা ছিল, সেই মোবাইলের পিডিএফ তাদের পিডিএফও মানে কোনো মোবাইল হারিয়ে গেছে। তো এমন কিন্তু অনেকেই প্রচুর মানসিক চাপে আছে, আমাদের কাছে অনেকেই মেসেজ করে, ফোন করে বারে বারে।
তো তাদের জন্য একটু অপেক্ষা করুন। একটা সময় হয়তো 2014 সালের টেট সার্টিফিকেট করছে, 2000 মানে 17 দিচ্ছে, নিশ্চয়ই 2022-23 আরেকবার দেবে আমার মনে হয়। একদম দেবী বলছে আর টেনশন নেওয়া যাচ্ছে না। মানিক চাও ওয়েস্ট মেদিনীপুর ইন্টারভিউ কবে হবে? দেখুন এগুলো পুরোটাই প্রাইমারি শিক্ষা পর্ষদ দেখছে, এটা আলাদা করে আমার আমার নিজেরই জানা নেই কবে কি হবে। তো দেখা যাক। তবে এটা ঠিক যে এবারে কিন্তু তথ্য আগে থেকে কেউ বলতে পারছে না কিভাবে পর্ষদ এগোচ্ছে। আগের বারে কিন্তু এই কোনোভাবেই কিন্তু আগে ইংলিশ মিডিয়াম দেওয়া হয়নি। তো এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম, তারপর সাঁওতালি মিডিয়াম, আনুষঙ্গিক যেসব মিডিয়ামগুলো আছে শেষে হয়তো বাংলা মিডিয়াম ধরবে। দেখা যাক। তবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহটা আপনারা দেখতে পারেন, অপেক্ষা করতে পারেন, তারপর পরপর হয়তো হতে পারে। হয়তো মানে বলা ঠিক হবে না, ছোট্ট কোনো জেলা থেকে শুরু হতে পারে। এই না যে পূর্ব বর্ধমান শুরু হবে বা উত্তর চব্বিশ পরগনা শুরু হবে, যদিও শুনছি অনেকেই মেসেজ করছে যে স্যার এই দাদা উত্তর চব্বিশ পরগনা নাকি আগে হবে। এরকম কোনো তথ্য নেই। আপনারা প্রত্যেকেই পড়াশুনো করুন, ডেমনস্ট্রেশন দিন। এত কম ভ্যাকান্সিতে লড়াইটা অনেক কঠিন। এখন নিজের জায়গা থেকে প্রত্যেকে চেষ্টা করতে হবে আর কি। আপনারা সমীরণ বলছি ইডব্লিউএস 26/12/2025 হয়ে যাবে কিনা, কি এখন হবে কি এখন? দেখুন নোটিফিকেশন যেটা দিয়েছে ওটা দেখুন, যারা ইংলিশ মিডিয়াম ওখানে তো পরিষ্কার লেখা রয়েছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পয়েন্টে। 20-22 ব্যাচ, 20-22 ব্যাচ, 2022-এর প্যানেল, এটা একটু বলতে হবে নাহলে 20-22 কোন 20-22? হ্যাঁ 20-22টা কোনটা, কোন প্যানেলের 20-22? হ্যাঁ উত্তরবঙ্গ থেকে আগে হবে বলছে, হতে পারে। দেখুন নিয়োগের বিষয়টা সবচেয়ে বড়। ও, আমরা তো সত্যি কথা বলতে কি অনেক দিন অপেক্ষায় আছি, ভোটের আগে নিয়োগ দিতে হবে যে করে হোক। তো সামনে আপনারা ভালো করেই জানেন যে সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সামনে আছে 22 ফেব্রুয়ারি মাসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা ইন্টারভিউয়ার থাকে অনেকেই কিন্তু এই মাধ্যমিক পরীক্ষা আমাদের জীবনের সবচেয়ে বড় বড় পরীক্ষা। প্রত্যেক মানে মানে জেলা চারিদিকেই কিন্তু যারা এই শিক্ষা কমিটিতে যারা আছেন তারা কিন্তু সারা পশ্চিমবঙ্গব্যাপী কিন্তু দায়িত্বে থাকেন। তো কিভাবে এগোবে পর্ষদ, সেটা পর্ষদের চিন্তাভাবনা নিশ্চয়ই আছে। আর এখন তো সত্যি কথা বলতে কি পর্ষদে কিন্তু কাউকে এখন আর অ্যালাউ নেই, যেহেতু অনগোয়িং প্রসেস চলছে। সেই হেতু কিন্তু আমরা কেউ কোনোভাবে কিন্তু আর কোনো কথা বলতে পারছি না। অনগোয়িং প্রসেসে হয়ে গেছে, আর কারোর সাথে পর্ষদ সভাপতির আমার স্বচ্ছতার সাথে যে একবার প্রসেস শুরু হয়ে গেছে আর আমরা কারোর সাথে কথা বলবো না। এবার আমাদের যেটুকু যা দাবি আমরা আমরা জানাচ্ছি লিখিত আকারে। দেখা যাক। তবে আমাদের নিয়োগ নির্বাচনের আগে নিয়োগ করতে হবে, মানে টেবিল সংখ্যা বাড়িয়ে 30 তারিখটা দেখা যাক কি হচ্ছে, 30-31 তারিখটা দেখা যাক, দেখলে অনেকটাই অনেকের ক্লিয়ার হয়ে যাবে। একজন বল দাদা তোমার একাডেমিক স্কোর কত? দেখুন একটা কথা বলি, আপনারা একাডেমিক নিয়ে অনেকেই ভয় পাচ্ছেন। এই 10টা নাম্বার অনেক কিছু ভ্যারি করবে। আর যেখানেই থাকি না কেন মানে এই কদিন হয়তো ব্যস্ততার মধ্যে হয়তো পড়াশোনা সেইভাবে হয়নি, কিন্তু পড়াশুনো কিন্তু করছি। ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশন যদি খুব সুন্দরভাবে তুলে ধরবো। এখন ভগবান যেটা করবে, আল্লাহ ঈশ্বর যা হবে সেটাই হবে। ডেমনস্ট্রেশনটা সবচেয়ে বড়। আমি একবার বলে দিয়েছি ইন সার্ভিস নিয়ে কেসটার খবর কি। আপনারা ব্যস্ত হয়ে পড়ছেন খুব, সবে তো ইন্টারভিউ শুরু হচ্ছে। এই নয় যে জানুয়ারির মধ্যে হয়ে শেষ হয়ে যাবে সব কিছু, এমন তো নয়। অপেক্ষা করুন, ইন্টারভিউ হবে, প্যানেল তৈরি হবে, তারপরও প্যানেল থেকে বাদ পড়ে যাবে।
যদি আমরা লড়াইটা দিতে পারি আইনি পথে ঠিকঠাকভাবে। ঠিক আছে, এখন মানে হাইকোর্ট এখন ভ্যাকেশনে আছে, ছুটিতে আছে সবাই। আমাদের আখতারুল ভাই বলছে আপনার মুখের হাসিটা ভালো লাগে। মুখে হাসি আছে কিন্তু মাথায় নেই, নানান দিকে চাপ রয়েছে। এই ঠান্ডার সময় আমার নিজের বাবা যিনি বলে যে চাকরি পেয়ে গেলে হয়তো আর এই কাজটা করতে হবে না। এই ঠান্ডার সময় জঙ্গলে কাঁকড়া মারতে যায়, যা ঠান্ডার সময় মাছ ধরতে যাচ্ছে সুন্দরবনে, একদম গভীর সুন্দরবনে নৌকা নিয়ে। তাতে রাতে কেউ কিন্তু ঘুমাতে পারে না, এত ঠান্ডা। আমিও ঘরের মধ্যে গায়ে দিয়ে আছি। তো এত ঠান্ডার মধ্যে নদীতে ছোট্ট নৌকা, তাতে কিন্তু কোনো মেশিন নেই, প্রত্যেকটা মানে নৌকায় কিন্তু হাল বেয়ে বেয়ে দীর্ঘ পথ অতিক্রম করে। নদীতে কুমির আর ডাঙায় হচ্ছে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। তো সেইখান থেকে কিন্তু লড়াইটা এখনও চালিয়ে যাচ্ছি। এত বারণ করি তবুও বাবা শোনেন না, যে তো কিছু একটা হোক তারপরে বন্ধ করে দেবো। মধু কাটছে, মধু মধু কাটা বলে আমাদের ওখানকার, মধু সংগ্রহ করা, সাথে সাথে এই কাঁকড়া, মধু, তারপর মাছ, বিভিন্ন রকম মাছ সংগ্রহ করতে যাচ্ছে। তো সেই জায়গায় হাসিটা শুধু মুখেই আছে, মাথায় নেই, মনে নেই, মানসিকভাবে খুব ভালো নেই। আর সত্যি কথা বলতে কি, 23 জেলার টেট উত্তীর্ণদের নেতৃত্বে সুবাদে এমন এমন মানুষের সাথে পরিচয় হয়েছে, তাদের অবস্থা আমাদের থেকেও অনেক খারাপ, অনেক খারাপ। মানে তাদের কথাগুলো শুনলে মানে অন্যরকম হবে। যারা উত্তরবঙ্গে আছে, অনেকের বাবা মা দুজনেই অসুস্থ, দুজনেই বেডে শুয়ে আছে, সন্তান পড়ছেন একটা সাইডে, একটাই ঘর, একটাই ঘরের মধ্যে দুজনেই অসুস্থ, সন্তান পাশে পড়াশোনা করছে, কাঁদবে। বাবা মায়ের কাছে অনেকে ফোন ধরিয়ে দেয় আমাকে, তারা শুধু কান্না, দু চোখে কান্না। এবারে এই 2017-14 2022-এর নিয়োগ হাসতে হাসতে প্রত্যেকে বেরিয়ে গেছে। এসসি তো কেউ বাদ নেই, এসসি কেউ বাদ যায়, এসসি সবাই চাকরি পেয়ে গেছিল। পিএইচ বিশেষভাবে সক্ষম প্রত্যেকে পেয়ে গেছিল। কিন্তু এবারে একটু পিএইচদের ক্ষেত্রে অন্যরকম, হয়তো এইবারে প্রথম নিয়োগ হবে যেখানে হয়তো পিএইচডি অনেকে বাদ, দু একজন বাদ গেলেও যেতে পারে। সব দিকে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা সরকার চাইলে এটা পারে ঢেলে সাজাতে, যে কতজন বৈধ টেট পাস, কতজন ডিএলএড বৈধ টেট পাস রয়েছে, সেই ভিত্তিতে একটা নিয়োগ হলে প্রত্যেকে খুশি হতাম আমাদের জায়গা থেকে। সরকারকে তো প্রত্যেকে ভালো বলছি, তমাল গায়েন, তো প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে কিন্তু আমরা চেষ্টা চালাচ্ছি। কিন্তু শেষ কথা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, শেষ কথা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বলবে। প্রত্যেকেই আমাদের নিজের জায়গা থেকে একদম অসহায়। আর যাই হোক না কেন, আন্দোলন করে ভ্যাকান্সি আনা যায় না, ঠিক আছে, কিন্তু 13,000 ভ্যাকান্সিটা যেই শুনছে সেই বলছে এই ভ্যাকান্সিটা কিন্তু অনেক কম। কারণ দিকে দিকে প্রত্যেকটা স্কুলে একজন শিক্ষক দিয়ে চালানো হচ্ছে, দুজন শিক্ষক, কোথাও স্কুল শূন্য। সেইখানে এই ভ্যাকান্সিটা অনেকটাই কম। আলাদা করে কি বলতে পারি বলুন? দেখুন, ভ্যালিড ক্যান্ডিডেট, ইনভ্যালিড ক্যান্ডিডেট এখানে আমি অবশ্য বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত কোনো কোর্টের অর্ডার পাচ্ছি, ঠিক আছে। এখানে আলাদা করে বলা সম্ভব নয়, আর জানলেও আমি এখানে বলবো না বিষয়গুলো। আইনি পথে যেসব বিষয়গুলো রয়েছে তার বিরুদ্ধে কমেন্ট না করাই ভালো। তবে অনেকটাই কমবে ভ্যাকান্সি, বলেছিলাম না 50,000 ভ্যাকান্সি আমরা দাবি রেখেছিলাম, কেউ বসে থাকতো না। আর কিছু কিছু ফেসবুক বিপ্লবী আছে, তারা বড় বড় পোস্ট লিখে বিভিন্ন রকম চিহ্ন টিহ্ন দিয়ে শেয়ার করে, কিন্তু তাদের রাজপথেও দেখা যায় না, তাদের আইনি পথেও দেখা যায় না, কিন্তু ছেলে মেয়েদের বিভ্রান্ত ছড়ায়। হ্যাঁ, এরকম মানুষ কিছু কিছু 22 স্টেটের, সবচেয়ে বড় কথা কি জানো, 22 স্টেটের প্রচুর আইনজ্ঞ হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর আইনজ্ঞ, সেই কারণে আজকে আমাদের এই সমস্যাটা বেশি। আজকে তবুও আপনারা প্রত্যেকেই ভালো করে জানেন এই এই নোটিফিকেশানটা আদৌ এই সময় আসতো কি না, এটা নিয়ে আমরা সবাই বলতে পারবেন। শুধু এটুকু বলবো, ভ্যাকান্সিটা বাড়ানোর খুবই প্রয়োজন, আর কম্পিটিশানটা কমানোর দরকার।
এই দুটো গুরুত্বপূর্ণ জায়গা আছে। বিভিন্ন জায়গায় হয়তো লাইভ করা হয় না, বিভিন্ন আধিকারিকদের কাছে, মন্ত্রীদের কাছে ভ্যাকান্সি বাড়ানোর দাবি রাখছি। আর আপনারা যদি কোথাও সুযোগ পান অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। প্যারাটিচার যা পাস রয়েছে প্রত্যেকে হয়তো হয়ে যাবে প্যারাটিচারদের। প্যারাটিচার পাসের সংখ্যা খুব কম। বাইশ 24 ব্যাস পে স্লিপ দিয়ে টেট পাসদের নিয়ে বলুন, কোর্ট বলবে, অপেক্ষা করুন, ভালো কিছু হবে। হ্যাঁ, মধু নিয়ে যাব। হ্যাঁ, এসটি শিডিউল ট্রাইব ভালো খবর, এসটিদের কম্পিটিশান খুবই কম হবে। গতবারের প্যানেলে যারা এসসি যারা ছিল প্রত্যেকে পেয়ে গেছিল, এসটি এবার যারা আছে প্রত্যেকে পেয়ে হয়তো তাদের হয়তো ইয়ে থেকে যাবে। আমার যেটুকু আইডিয়া, স্ত্রী কমই থাকে প্রত্যেকবার। শিডিউল ট্রাইব আদিবাসী, আমাদের দেশের প্রধান অধিবাসী যারা, দেশের জন্ম, ভারতবর্ষের জন্ম, এশিয়া মহাদেশের জন্ম, সেই পৃথিবী সৃষ্টির থেকে তারা হচ্ছে আমাদের এখানকার বাসিন্দা, অরিজিনাল বাসিন্দা। তাদের যে ভ্যাকান্সি তারা ম্যাক্সিমামই পেয়ে যায় প্রত্যেকবার, এবারও পেয়ে যাবে আমার ধারণা। পিএইচদের কথা তো বললাম যে সামনের দিনে হয়তো কোনো না কোনো কিছু আইনি পথে হলেও হতে পারে, তবে এই নিয়োগে কতটা হবে সেটা একটু সংশয় থেকে যাচ্ছে। আর আমি কিছু বলতে পারবো, প্রচুর কমেন্ট আসছে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন আর প্রত্যেকে নিজের জায়গা থেকে চেষ্টা করুন। আর আহ, নিজের একটা প্ল্যান তৈরি করুন, ডেমনস্ট্রেশন দিন। আহ, আর নিজের ডেমনস্ট্রেশন নিজে কিভাবে তুলে ধরবেন, অন্যদের যারা অভিজ্ঞতা যাদের আছে তাদের কাছ থেকে আপনারা অভিজ্ঞতা নিন, নিয়ে ট্রাই করুন, বাড়িতে ট্রাই করুন বারে বারে, বা কোনো কোচিং সেন্টারে যদি যান সেখানে দেখতে পারেন। এই করে এগিয়ে চলুন, দেখা যাক কিছু তো একটা হবে। তবে ভেঙে পড়বেন না। আমি টেট উত্তীর্ণ অনেকের কথা বলবো, অনেকেই কিন্তু ডিপ্রেশনে থাকে, আলাদা করে মেসেজও করে, দাদা আমি ওষুধ খাই রাত্রে, না খেলে ঘুমাতে পারি না। রাত 8টার সময় মেসেজ, দাদা ওষুধ না খেলে আমি ঘুমাতে পারি না, ওষুধের ছবি পাঠিয়ে দিচ্ছে, আমার বাড়ি খুব অসুবিধা, খুব টেনশন। বারণ করি, তারপরেও খায়। অনেকে ডিপ্রেশন আছে একটা কথার উপর, হয়তো তারা, রাজু গাজী মারা গেছিল, 82 পেয়েছিল, কারোর কথায় আঘাত লেগেছিল, তো রাজু গাজী ট্রেনে মাথা দিয়ে মারা গেল। পরে কি হলো, কলকাতা হাইকোর্টের অর্ডারে 82 পাস হয়ে গেল, রাজু গাজীও পাস হয়ে গেল। সে বেঁচে থাকলে ওবিসি ছিল, আমার বন্ধু। আমি আন্দোলন করতাম যখন, তখন ও আমার সাথে পরিচয় করেছিল। তারপর তো দেখলাম ছেলেটার মধ্যে গতি ছিল, কিন্তু কয়েকজনের কথায় ভেঙে গিয়ে সে মারা গেল, নিজে মাথা দিল, দিয়ে মারা গেল। তার কিছুদিন পর 82 ভ্যালিড হলো, ওর পাশ দেখালো, একটাই ছেলে বাবা মায়ের, কিন্তু ছেলেটা পাশ দেখালো, সেই পাশ কিন্তু সে দেখে যেতে পারেনি। সে তখন অন্য মানে না ফেরার দেশে চলে গেছে। সুতরাং কেউ ভেঙে পড়বেন না। আজকে যে দিনটা খারাপ, আজকে যে মুহূর্তটা খারাপ, আগামী দিনে হয়তো এই জায়গাটা অন্যরকমভাবে তৈরি হবে। আজকে আপনি হয়তো পাচ্ছেন না, আপনি হয়তো কোনো চারিদিকে আধার, আপনার চারিদিকে যে আমি পারবো তো আমি পারবো না, এই ভয়টা লাগছে। এক সময় দেখুন বড় বড় মামলায়, আমরা মামলা জিতে আসলাম, পুরো ফাঁকা হয়ে গেল, চাকরিটা কিন্তু পাবেন। তাই শেষ পর্যন্ত দেখুন কে পাচ্ছে, কার বড় স্কোর, কম স্কোর, এইগুলো নিয়ে বিভ্রান্ত হবেন না। নিজের জায়গাটুকু দিন, ভগবান আল্লাহর উপর বিশ্বাস রাখুন, ডিপ্রেশনে পড়বেন না, অবসাদে ভুগবেন না। আমিও কিন্তু অনেকটাই টেনশানে, মানসিক কষ্টে থাকি, সে প্রথম থেকেই। আমি আলাদা করে কাউকে বলতে পারি না, কিন্তু নিজে যতটা পারি মোটিভেট করার চেষ্টা করি প্রত্যেককেই। আমি ফিল করি, কিন্তু আমি হচ্ছে খুব ভালো আছি তা কিন্তু নয়। কারণ অনেক মানুষের চাপ কিন্তু মাথার উপরে আছে, অনেক মানুষের চাপ, অনেক মানুষের কষ্ট, অনেক মানুষের চোখের জল, তারা কান্নাকাটি করে, এই স্কোরে হবে তো।
বিভিন্ন জায়গার থেকে কল এসে এইসব রিকোয়েস্ট করে, কান্নাকাটি করে, সেগুলো দেখে কিন্তু আমারও খারাপ লাগে। এই জন্য নেগেটিভিটি জিনিসটা আমি একদম, আমার মাথা নেয় না, নেগেটিভিটি জিনিসটা একদম আমার মাথায় ক্যাচ করে না, খুব ইয়ে হয়, মানে খারাপ লাগে, সারাদিনটাই ভালো লাগে না, কোনো হাসি আসে না মুখে। পজিটিভ থাকুন, যে কোনো মুহূর্তে যে কোনো সময় পরিবর্তন করতে পারে। হয়তো ভ্যাকান্সি এটা বাড়লো, 2000 ভ্যাকান্সি কি 3000 ভ্যাকান্সি বেড়ে গেল, আমরা কিছু কিছু মামলায় জিতে গেলাম, তাহলে কম্পিটিশন অনেকটাই কমে আসবে, এরকম হতে পারে। ধরে থাকুন, টেট উত্তীর্ণ ডিএলএড আমরা আছি, আমাদের সামনের দিনে অবশ্যই ভালো কিছু হবে। আর সাথে সাথে সরকারেরও বোঝা উচিত, আজকে চাকরি প্রার্থী কেউ বাংলাদেশি নয়, কেউ নেপালি নয়, কেউ অন্যান্য রাজ্যেরও নয়, শুধুমাত্র বাংলার চাকরি প্রার্থী। আজকে আমি এই সরকারের আমলে চাকরি পেলে, আমাদেরও এই সরকারকে যেই হোক না কেন, আমি সরকারের, আমার পরিবার সরকারের পাশে আছে, আমি তো অবশ্যই পাশে আছি বা পাশে থাকব। আজকে যদি দলগতভাবে রাজনীতিভাবে দেখা যায় যে কোনো অন্য দলের প্রার্থীও যদি এই সরকারের আমলে সে তার স্বপ্ন পূরণ হয় এই বাজারে এসে, সেও কিন্তু এই সরকারকে কিন্তু চাইবে যে এই আমলে আমি নিজের যোগ্যতায় আমি চাকরি পেয়েছি, তাই এই সরকার আবার থাকুক, অন্তত একবার তাকে কিন্তু দেবেই সাপোর্ট। কারণ অনেকের কাছে দলের চেয়েও নিজের নিজের প্যাশান, নিজের স্বপ্ন পূরণটা আগে। অনেকেই দল করে, দলকে ভালোবাসে, কিন্তু নিজের কাজটা কিন্তু আগে। কেউ মনে করুন বামপন্থী করলো, সে এই আমলে তাদের বাড়ি বামপন্থী পরিবারের ছেলে, সে চাকরি পেল, সে কিন্তু চাইবে এই সরকার আমার চাকরি দিয়েছে, এই আমলে চাকরি পেয়েছি, আমি এই সরকারকে কিন্তু আমি এবার সাপোর্ট করবই। আর কেউ চাইবে না সরকারের বিরুদ্ধে যেতে। এই টেট উত্তীর্ণ বেকারত্বের যুবক মুর্শিদাবাদ, মালদা সবাই তাকিয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে। আমরা কি করতে পারি? আমরা বড়জোর রাজপথে নেমে একটু আন্দোলন করে দেখাতে পারি, তাতে কি আর সবসময় হবে? সরকার দিকটাও বোঝা উচিত যে এতদিন পর নিয়োগ হচ্ছে, ফ্রেশাররা পাচ্ছে, 18 সাল থেকে নিয়োগ হয়নি, এবং খবরের কাগজের মাধ্যমেও তুলে ধরা হচ্ছে, আপনারা দেখছেন সব কিছু। আমার বক্তব্য খবরের কাগজের মাধ্যমে তুলে ধরা হচ্ছে যে 18-20 সেশনের ডিএল, মানে 18 সাল থেকে নতুনরা কেউ সুযোগ পায়নি। তা 18 সাল আর এই 26 সাল, ভেবে দেখুন তো। আজকে বললে, আমি যদি বলা শুরু করি, তখন অন্যরকম লাগবে কথাগুলো, অনেকে হয়তো হাসবে, সরকারি আধিকারিক যারা, যে এখন ইন্টারভিউ দিয়েছে, পড়াশুনো বাদ দিয়ে দেখো কি বলছে। ইন্টারভিউ পড়াশোনা করুন, অনেক সময় কিছু বলার থাকে না, বুঝলেন? এটুকুই। হ্যাঁ, চাকরি পেলে অবশ্যই খাওয়াবো ডালিম ভাই, অবশ্যই খাওয়াবো। যারা আপনারা দেখেছেন, আমার লাইভটা দীর্ঘায়িত হচ্ছে, যে এপিসি ভবনের লাস্ট যে মুভমেন্টটা হয়েছিল, আপনারা দেখেছেন সেই মুভমেন্টটা, যখন মেট্রো থেকে বাইরে বের হচ্ছে, মানুষের চিৎকার, মানুষের চিৎকার মানে প্রত্যেক পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড টেট উত্তীর্ণদের চিৎকার। এ যাবৎকালে কলকাতার বুকে এমন আন্দোলন হয়েছে কিনা আমার সন্দেহ আছে। 13,000 ভ্যাকেন্সিটা খুবই কম, সরকারের বোঝা উচিত, জানাচ্ছি। তবে ভেঙে পড়ছি না, টেট উত্তীর্ণ ঐক্যবদ্ধ থাকুক, শেষ পর্যন্ত কিন্তু লড়াইটা দেব, আইনি পথে হোক, রাজপথে হোক। আর 30 তারিখ 31 তারিখটা দেখা যাক ইন সার্ভিসদের নিয়ে কি পদক্ষেপ নিচ্ছে। আমরা কিন্তু বসে থাকবো না। এতদিনের লড়াই, এতদিনের মানে আমাদের যোগ্যতা অর্জন করেছি, তারপরেও যদি আমাদের ফেলে রাখা হয়, এত সংখ্যক টেট উত্তীর্ণ, প্রায় 60,000-এর কাছাকাছি, বাদ দিয়ে কিছু 35,000-ও তো থাকবে, তো সেই অনুপাতে ভ্যাকান্সিটা অনেক কম। কিছু তো অন্তত 5,000, আমি চেয়েছিলাম 10,000 ভ্যাকান্সি বাড়ুক, তাহলে এদিকে মানে প্রায় 24-25,000-এর মতো ভ্যাকান্সি হবে। সেটা হলেও কিন্তু কিছুটা, ভ্যাকান্সি নেই এমন নয়।
প্রত্যেক দিক থেকে দেখতে হবে, প্রত্যেক দিক থেকে দেখতে হবে। আর যারা এই নিয়োগে অংশগ্রহণ করছে, কেউ ফ্রেশার ছেলে নয়, কেউ ফ্রেশার কোনো চাকরি প্রার্থী নয়। এই যে গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছি, আমি মাধ্যমিক পাশ করেছি কোনোভাবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা এনআইএস থেকে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করে দিচ্ছি, এমন তো কেউ নয়। যারা এই ফর্ম ফিল আপ করেছে প্রত্যেকেই তো পূর্ণ প্রশিক্ষিত, প্রত্যেকেই ট্রেন ক্যান্ডিডেট, প্রত্যেকেই ট্রেন ক্যান্ডিডেট, প্রত্যেকেই টিচার এলিজিবিলিটি টেস্ট এনসিটির গাইডলাইন মেনে যে টেট, সেই টেট উত্তীর্ণ, উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার। আমার সাথে অনেকের পরিচয় হয় যে কেমিস্ট্রি অনার্স, ফিজিক্স অনার্স, তারা এইসব ডিএলএড করে টেট পাস করে এবার বসবে। চাকরি যদি তারা নিয়ে যায়, বড় বড় হাই একাডেমিক নিয়ে যায়, তাহলে বাদবাকি যারা মিডিয়াম মধ্য যারা, তারা কি করবে তাহলে? কিন্তু সবাই পূর্ণ প্রশিক্ষিত। আজকে ভ্যাকান্সি বেশি থাকলে সবাই যোগ্য, আর ভ্যাকান্সি কম দিলে মেরিট তৈরি হবে, এরাই মেরিট, বাদ বাকি এগুলো মেরিট নয়। সরকারের উচিত আরও একটু মানবিক হওয়া, একটু দেখা। যদিও বিভিন্ন প্রকল্পে লাখ লাখ টাকা, হাজার হাজার কোটি টাকা বেরিয়ে যাচ্ছে বিভিন্ন প্রকল্পে, আমরা বুঝতে পারছি অনেকগুলো প্রকল্প সরকারের চলছে। তো সেই প্রকল্পগুলো এখন বন্ধ করলেও সমস্যা, তারাও আন্দোলন করবে। মানুষ যত দেবে দাও 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 করবে, কিন্তু প্রত্যেক স্কুলগুলো বাঁচিয়ে রাখতে, এই মধ্যনিম্নবিত্ত, গরিব মধ্যবিত্ত সন্তানদের ভরসা এই স্কুল বাঁচিয়ে রাখতে গেলে, আর কিছু বেকারত্ব যুবক, পূর্ণ প্রশিক্ষিত যুবক যুবতীদের মুখে হাসি ফোটাতে হলে, মুখে দুটো ভাত তুলে দিতে হলে প্রত্যেক বছর তো কম বেশি নিয়োগ করতে হবে। আজকে 13,000 ভ্যাকান্সি তখনই ভালো হতো যখন প্রত্যেকবার 2,000 5,000 করে নিয়োগ হতো। আজকে প্রত্যেকেই বুঝতে পারছি, আমরা বড় বড় আধিকারিকদের কাছে গেছি, তারাও বলছে যে এই নিয়োগটা তখনই সম্ভব ছিল যে প্রত্যেক বছর 2,000 5,000 করে নিয়োগ হতো, তাহলে 13,000 ভ্যাকান্সিটা ঠিক ছিল। কিন্তু 18 সাল থেকে ফ্রেশাররা সুযোগ পায়নি। 22-এ হয়তো নিয়োগ হয়েছে, অনেকে ভাবছে 22-এ নিয়োগ হয়েছে, 23, 24, 25-এ নিয়োগ হচ্ছে, তাতে কি হয়েছে? কিন্তু অনেকেই জানে না যে 22-এর নিয়োগে কারা ছিল, 14 সালের টেট উত্তীর্ণ আর 17 সালের। 18 সাল থেকে ফ্রেশাররা সুযোগ পায়নি। 18 সাল থেকে যারা ডিএলএড করেছিল তারা 2022 সালের ডিসেম্বর মাসে টেট দিল, 11 ডিসেম্বর। তাদের এই নিয়োগ হচ্ছে, সাথে 14-17 তো আছেই। এই জিনিসটা অনেকের বুঝিয়ে পারি না, যে অনেক ক্যান্ডিডেট কিন্তু দীর্ঘদিন অপেক্ষায় থেকে থেকে কিন্তু সত্যি, আর এই অবস্থায় এই 3-4 বছর 5 বছর অপেক্ষা করার পর যদি তার নামটা লিস্টে না দেখে, তার থেকে খারাপ কিছু হতে পারে? সবাই চাকরি পাবে না আমি জানি, কিন্তু এটাও ঠিক, ম্যাক্সিমাম তো বেরিয়ে যাওয়াটা ঠিক। এত বছরের অপেক্ষা, কেউ অযোগ্য নয়। এই প্রাইমারি যারা আছে প্রত্যেকে টেট উত্তীর্ণ। টেট উত্তীর্ণ মানে টিচার এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাইড, সাথে পূর্ণ প্রশিক্ষিত। এখন ভ্যাকান্সি যে ক্যান্ডিডেট রয়েছে সেই অনুপাতে সবার ভ্যাকান্সি দিলে সবাই যোগ্য। আজকে বিহারে টেট পাস মানে সে তার চাকরি হয়ে যাচ্ছে। কত ক্যান্ডিডেট বাংলা থেকে গিয়ে বিহারে চাকরি করছে। এখানে কোনো রাজনৈতিক কথা বলছি না, আর রাজনৈতিক কথা আমি বলিও না। বারে বারে বলি যে এই প্রাইমারি শিক্ষক নিয়ে বামফ্রন্ট আমলের শেষের দিকেও উদাসীন ছিল। বামফ্রন্ট আমলের শেষের দিকেও এই প্রাথমিক শিক্ষা নিয়ে, তারা শেষের দিকে না, মাঝে মাঝে দিকেই ওরা উদাসীন ছিল প্রাইমারি শিক্ষা নিয়ে। অবৈতনিক বিদ্যালয়, ফ্রি যেগুলো এফপি স্কুলগুলো, ঠিক আছে। তারপরে আস্তে 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 সবাই দেখছে, শুধু আমাদের রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারও এই প্রাইমারি বিদ্যালয়, এই ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, এই গরিবদের স্কুল। আপনারা একটা তথ্য আগের দিন বর্তমান পেপারে পড়ছিলাম, তো সেখানে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ, সবচেয়ে বেশি গুজরাট সম্ভব, মানে মিড ডে মিল যে স্কুলগুলো বন্ধ হয়েছে। পশ্চিমবঙ্গ প্রায় 2,500 বন্ধ হয়েছে, অনেকটাই পরে আছে পশ্চিমবঙ্গ, আমি খারাপ বলছি না। এগুলো হচ্ছে প্রাইমারি, এই যে প্রাইমারি মানে ফ্রি প্রাইমারি যে অবৈতনিক বিদ্যালয় সরকারি, সেগুলো কেন্দ্রীয় সরকারের কিন্তু উদাসীনতা আছে। দিন দিন হারিয়ে যাচ্ছে। আজ 13,000 দিচ্ছে, এরপরে গিয়ে 3,000, 10,000-এ চলে আসবে। স্টুডেন্ট নেই, বলবে যে শিক্ষার্থী নেই, কোথায় শিক্ষক পাঠাবো?
কিন্তু শিক্ষার্থী কেন নেই? শিক্ষার্থী কি আদৌ কম হচ্ছে? তাহলে কোথায় যাচ্ছে? বেসরকারি স্কুল দিয়ে কেন যাচ্ছে? বেসরকারি স্কুলে মাস্টাররা যারা পড়ায় তার থেকে অনেক এডুকেটেড ছেলেরা রয়েছে রাজ্যে, তারা টেট উত্তীর্ণ রয়ে বসে রয়েছে। অনেকে হয়তো ভাববে আমি একটু বেশি বড় বড় কথা বলছি, কিন্তু দেখবেন, একটু ভেবে দেখবেন, রাজনীতির উদ্দেশ্যে দেখবেন কথাগুলো ভুল বলছে কিনা। এরপরে দিন দিন যেটা যাচ্ছে, বেসরকারি স্কুলগুলো গ্রাস করছে। বেসরকারি স্কুলের প্রচার, বেসরকারি স্কুলের বিভিন্ন চারিদিকে বিজ্ঞাপন দেখে আমরা ছাত্রছাত্রীদের পিতামাতাও কিন্তু তারা একটু টানছে ইংলিশ মিডিয়াম স্কুল। সেই ইংলিশ মিডিয়াম পড়াচ্ছে 4, 5, 6 পর্যন্ত, আবার বেঙ্গলি মিডিয়ামে ভর্তি করছে, যা তাই। আজকে সরকারি স্কুলে পড়ে, সরকারি স্কুলে, প্রাইমারি স্কুলে পড়ে, সরকারি বিদ্যালয়ে পড়ে, হাই স্কুলে পড়ে বড় বড় আইএস আইপিএস অফিসার হয়েছে আগে। তাদের লেখা কি? তাদের যে কোনো কিছু তাদের বললে তারা সেই অনেকে চাকরি না পেলেও তাদের পড়াশুনো বললে ইংলিশে যা বলবে ইংলিশে লিখে দেবে আগে সরকারি স্কুলে। এখনও আছে। আমরা পারি, যদি আমাদের নিয়োগ করা হয় আমরা পারি স্কুলগুলোকে আবার, যেসব স্কুলগুলো সমস্যা আছে সেগুলো তুলে আনতে। অনেক মেধা আছে সরকারি স্কুলের শিক্ষকদের, প্রাইমারি স্কুলের শিক্ষকদের অনেক অনেক মেধা আছে। পরিকাঠামোগত একটু উন্নয়ন হলে সামনের দিনে হয়তো সরকার এটা রিকভারি করবে, কিন্তু নিয়োগটা দরকার। নিয়োগ থাকলে, শিক্ষক থাকলে শিক্ষার্থী আসবে। এটুকুই বলার। প্রত্যেকে ভালো থাকবেন, পড়াশুনো করুন, আর আলাদা করে কিছু বলার নেই। প্রত্যেকে নিজে নিজের জায়গায় চেষ্টা করছে, প্রত্যেকেরই বাবা মা। আমার বাবা মার দিকেও তাকাতে পারি না, বয়স হয়েছে, খুব খারাপ লাগে। প্রত্যেকে ভালো থাকবেন। আর মানে টেট উত্তীর্ণ যারা আছেন, নিয়োগে বসছেন যারা, নিজের জায়গায় থাকুন। আইনি দিকগুলো দেখছি, ঠিক সময় অনুযায়ী সেগুলো পদক্ষেপ নেওয়া হবে। আমরা ইন সার্ভিস নিয়ে আমরা অবশ্যই মামলা তুলব, কিন্তু এমন টাইমে মামলার মানে এটা হবে, সেই টাইমটা আমাদের চিন্তা ভাবনা আছে সব। এখন ইন্টারভিউ দিচ্ছে মানে এই নয় তারা প্যানেলে থেকে যাবে। প্যানেল বের করার পর প্যানেল থেকে আউট করা হবে যদি আমরা অর্ডার বের করতে পারি। ঠিক আছে? তারপর সিঙ্গেল বেঞ্চ, তারপরে ডিভিশন বেঞ্চ, এই সিঙ্গেল থেকে ডিভিশন, ডিভিশন থেকে সুপ্রিম কোর্ট, সব জায়গায় আছি আমরা। এটুকু বললাম। প্রত্যেকে ভালো থাকবেন। হ্যাঁ, সরকারি বিদ্যালয়কে বাঁচাতে পারে হবু শিক্ষকরা। সরকার চাইলে অনেক কিছুই পারে। এই টেট উত্তীর্ণ যারা আছে প্রত্যেকেরই চাকরি দিতে পারে। তো বললাম, অনেকগুলো প্রকল্প চলছে, সেগুলো এখন বন্ধ করাও সম্ভব না, তবে চাইলে অনেক কিছু সরকার পারে। আপনারা দেখেছেন যে বিহারের নির্বাচনে উনি কে ছিলেন বলো? তেজস্বী যাদব মনে হয়, খুব সম্ভব কে একজন ছিলেন। সে বলেছিলেন যে সে যদি মুখ্যমন্ত্রী হতে পারে, তার দল যদি জেতে, তাহলে প্রত্যেকটা পরিবারে একজন করে চাকরি দেব। প্রত্যেকটা পরিবার পিছুও একজন করে চাকরি। তার চাকরি দিলে কি, আমরা চাকরি পেলে কি, এটা তো সরকারের খুশি হওয়া উচিত যে আমি এতজনকে চাকরি দিয়েছি, এতজনকে তাদের মুখে অন্ন জুগিয়েছি। মানব কল্যাণ ছাড়া তো আর কিছু নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি দ্বারা দাঁড়াবে বিভিন্ন দলের প্রতিনিধিরা। আমরা ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে যার যে দল পছন্দ তাদেরকে ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আমরা নির্বাচিত করব। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করব। তারা নির্বাচিত হয়ে তারা আলোচনা করে তারা একটা ক্যাবিনেট তৈরি করবে। সেই ক্যাবিনেটের কাজ কি? রাজ্যটাকে ঠিকঠাক দেখভাল করা। আর কাজ কি? যে জনগণের কর্মসংস্থানটা সুনিশ্চিত করা, তাদের স্বাস্থ্য সুনিশ্চিত করা, তাদের আশ্রয়, তাদের চিকিৎসা, এই বিষয়গুলো দেখা। এটা তো একটা সরকার, নির্বাচিত সরকারের পুরোপুরি দায়িত্বের মধ্যে পড়ে। আর আমাদের এটা মৌলিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে কর্মসংস্থানের স্বাধীনতা, মানে কর্মসংস্থানের যে অধিকার, যেটাও আমার অধিকারের মধ্যে পড়ছে। যে সরকার আমার জায়গাটা তৈরি করে দেবে। সরকারি চাকরি হতেই হবে এমন নয়। ঠিক আছে? যাদের যা যোগ্যতা সেই অনুযায়ী করতে হবে। আজকে এই পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড যারা আছে এদেরকে স্কুলে পাঠাতে হবে। আমি তো আরও চাইছিলাম যে বেশি বেশি করে, এই যে একজন মাইনে পাবে 80-90 হাজার টাকা, মানে স্যালারি পাবে,
আবার কেউ 20,000 বা 10,000 পাচ্ছে। আমার মতে উচিত, এই তো নিয়োগ হচ্ছে, পাশাপাশি আবারও পরপর নিয়োগ হোক। সেটা দরকার হয় একটু কম হলেও হোক, কম স্যালারি দিয়ে ম্যাক্সিমাম যে স্কুলগুলো একদম চলছে না সেগুলো প্যারা টিচার নেওয়া হোক, একটু স্যালারিটা বাড়িয়ে। তাহলে কেউ, প্রত্যেকে কিন্তু নিজের নিজের জায়গা থেকে, যে আমি এটা হলো না তারাও একটা কিছু তো করছি, তো তারাও কিন্তু, বেকাররাও কিন্তু খুশি হবে যে আমি তো কিছু একটা পেয়েছি, কিছু একটা করছি। প্রত্যেকে একটা কর্মসংস্থানে ঢুকে যেতে পারলে তাদের মানসিক দিক থেকেও অনেকে একটু চিন্তা ভাবনা কম হবে। তো কর্মসংস্থান না, কিছু না কিছু দিতে হবে। কারণ না কোনো কাজের প্রতি কিছু না দিয়ে, কোনো কিছু না মানে না করে কোনো কিছু দেওয়ার থেকে কোনো একটা কাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে, 18,000 টাকা কি 20,000 টাকা করে দেওয়া হলো, যে আপনার এটা সাম্মানিক পারিশ্রমিক, আপনি পড়িয়ে যান প্রাইমারি স্কুলে। তাহলে এইরকম যদি ধরে ধরে সবাইকে ব্লক ভিত্তিক দেওয়া হয়, যে এই ব্লকে কতজন পূর্ণ প্রশিক্ষিত টেট পাস রয়েছে, তো এদেরকে সব এক জায়গায় করো, তোমাদের কি কি দাবি সব ডাইরেক্ট দলমত নির্বিশেষে করতে হবে। তাহলে সবাই, সাধারণ চাকরি প্রার্থীরা সবাই ভাববে যে আমার সত্যি এত সুন্দর একটা জায়গা তৈরি করে দিচ্ছে। সবার আনন্দ হবে, সবার পরিবার কিন্তু খুশি হবে, যে কিছু না হলেও তো 20,000 25,000 টাকা করে ও একটা সরকারি কাজ পেয়ে গেল ঘরের পাশে। এটা করলে ভালো। আর প্রত্যেক বছর অল্প করে হলেও নিয়োগ দিলে সব দিকে মোটামুটি একটা চলবে। আমাদের দিকটা আমরা বলছি, অন্যান্য দিকে তো অনেক সমস্যা থাকতে পারে, বিভিন্ন দপ্তরে নিয়োগ হচ্ছে না, বা আপনারা এও দেখতে পাচ্ছেন যে শুধু রাজ্য নয়, কেন্দ্রেরও নিয়োগের ক্ষেত্রে কিন্তু অনেকটা আগের যে নিয়োগগুলো হতো আর এখন যে রেলের গ্রুপ ডিগুলো হচ্ছে, রেলের গ্রুপ ডি তো ভালো করে দেখেছো। রেলের গ্রুপ ডি হচ্ছে, আগে যে গ্রুপ ডির কোশ্চেনগুলো হতো, মানে সেই গ্রুপ ডির কোশ্চেন এখন পুরো সায়েন্স ব্যাকআপ, পিওর সায়েন্স ব্যাকআপ, এবং যারা রেগুলার প্র্যাকটিস করে তারা ছাড়া কিন্তু ওইগুলো করে আসা খুব মুশকিল হয়ে যাবে। কিন্তু রেলের গ্রুপ ডি, আমি আপনি কিন্তু অনেকেই, আমরা কিন্তু এই কাজটা পারি। কিন্তু এখন বর্তমানে কম্পিটিশানটা মানে কম্পিটিশনের তুলনায় ভ্যাকেন্সি কম এবং কম্পিটিশান হাই করে দিয়েছে। যাই সিবিটি টেস্টে যা কোশ্চেন আসছে, আপনারা যারা পরীক্ষা দিয়েছেন সবাই ভালো করে জানেন। কিন্তু কেন্দ্রীয় সরকার পারে না রেলে বেশি বেশি করে নিয়োগ দিতে। জেলার বিভিন্ন, দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে সবাই ঢুকুক, হালকা কোশ্চেন করুক, সবাই চাকরি পাক, সবাই নিজের স্বপ্ন পূরণ করুক, সবার পরিবার বাঁচাক। সরকার পারে না। কেন্দ্রীয় সরকারও তো সেই ক্ষমতা আছে, কিন্তু এটা অভাব সৃষ্টি করে রেখে দেওয়া হচ্ছে। যে অভাব যত থাকবে তত সরকার আমাদের, তত সাধারণ জনগণ আমাদের চাইবে। আগে যে রেলের নিয়োগগুলো হতো, কত নিয়োগ হতো ভাবুন তো। আর এখন নিয়োগ হচ্ছে, অল্প হচ্ছে, কিন্তু সাধারণ মধ্যবিত্ত যারা পড়াশুনো করছে তারা এই এখনকার কোশ্চেনের যে মানে প্যাটার্ন, এই কোশ্চেনের সাথে লড়াই করাটা খুব চাপের হচ্ছে। আমার কথা হয়তো দু একজনের খারাপ লাগে, কিন্তু বাস্তবিকই তাই। দেখে নেবেন, ইতিহাস থাকে না। আর আগে ইতিহাস থাকতো, প্রচুর ইতিহাস থাকতো, জেনারেল নলেজ থাকতো। আর এখন কারেন্ট অ্যাফেয়ার্স আর বিভিন্ন যে সায়েন্সের যে ভালো রকম জ্ঞান থাকতে হবে সায়েন্সের বিষয়ে। যারা আর্টসের স্টুডেন্ট, তারা কিন্তু ওইভাবে গিয়ে মানে রেলে পাচ্ছে, অনেকেই পাচ্ছে যারা একটাই পরীক্ষার জন্য পড়ে আছে। কিন্তু সাধারণ যারা 2-4 মাস খাটছে তাদের ক্ষেত্রে জিনিসটা কঠিন হয়ে যাচ্ছে। হবে না এমন নয়, কিন্তু কঠিন হয়ে যাচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে। কিন্তু এই জায়গায় অনেকক্ষণ হলো, যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন। আমি কথা বললে শেষ হয় না, একটা না একটা বিভিন্ন হয়ে চলে আসে। হ্যাঁ, এমডি বাহারুল ইসলাম। সরকার চাইলে অনেক কিছু পারে, 35,000 ভ্যাকান্সি দিতে পারে, ঠিক আছে, চাইলে পারে, পারে না। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন। এই প্রবলেমটা প্রত্যেকেই আমরা ফিল করছি নিজের জায়গায়। কারণ দিনের শেষে পরিবারে বাবা মায়ের সামনে যেন যাই, অনেকের বাবাও তো নেই, হারিয়ে গেছে। অনেকের মাও নেই, বাবা মা কেউই নেই, হারিয়ে গেছে। প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। কিন্তু একটা কর্মসংস্থান থাকলে নিজের প্রতি একটা বিশ্বাস থাকে। অনেকেই আছে বিয়ে থা করতে পারছে না, অপেক্ষায় যে এবার কি হবে, এবার কি হবে, অপেক্ষায় অপেক্ষায়। অনেক মেয়েরা আছে, ছেলেরা তো আছেই, সেই অপেক্ষায় তারা আছে, বয়স চলে যাচ্ছে।
প্রত্যেকের জন্য শুভরাত্রি। কিছু বলার নেই, একদিনে হয়তো কোনো কিছু পরিবর্তন হবে না, তবে এক সময় না এক সময় মানুষের বিশ্বাস, মানুষের অধিকার ফিরে পাবে।